আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ, অর্থাৎ ক্লাস ইলেভেনের জিওগ্রাফি পোর্শনের যে প্রাকৃতিক ভূগোলের যে নীতিসমূহ চ্যাপ্টারটি আছে তার দ্বিতীয় অংশ আমরা শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটি পৃথিবীর অভ্যন্তর ভাগকে নিয়ে। তাহলে আমরা আজকে দেখব যে পৃথিবীর অভ্যন্তর ভাগ বা ইন্টেরিয়র অফ দ্য আর্থ এই চ্যাপ্টারটি। পৃথিবীর অভ্যন্তরভাগে কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানতে পারব। দেখো, এখানে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো অংশ রয়েছে। যেমন পৃথিবীর অভ্যন্তরভাগে রয়েছে কোর, আউটার কোর, লোয়ার ম্যান্টল, আপার ম্যান্টল, অ্যাস্থেনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, কন্টিনেন্টাল ক্রাস্ট, ওশেনিক ক্রাস্ট। এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা ধীরে ধীরে করে এই চ্যাপ্টারে জানব। চলো তাহলে জেনে নেওয়া যাক। প্রথমেই আমাদের জানতে হবে যে সোর্স অফ দ্য ডাটা রিলেটিং টু ইন্টেরিয়র অফ দ্য আর্থ। আমরা যে এই অভ্যন্তরীণ যে বিষয়টা সম্পর্কে জানলাম, কোথার থেকে আমরা এই উৎসটা, এই ইনফরমেশন বা তথ্যগুলোর যে উৎস সেটা কোথার থেকে আসলো, তাই না? কারণ এর যে উৎসটা যদি আমরা না জানি তাহলে তো হবে না। তাহলে আমরা দেখি, প্রথমেই বলেছে ভূমিকম্প তরঙ্গ। দেখো, ভূমিকম্প তরঙ্গ তিন ধরনের রয়েছে, একটাকে বলা হয় পি, এস এবং এল। এই তিন ধরনের ভূমিকম্প তরঙ্গ রয়েছে। ভূমিকম্পের সময় যে তিন ধরনের তরঙ্গ দেখতে পাওয়া যায়, এই সেই তিন তরঙ্গ। তাহলে পরে এই তরঙ্গের সাহায্যে কিন্তু আমরা ভূ অভ্যন্তরে কি হচ্ছে না হচ্ছে, কি কোথায় কিরকম এর গভীরতা রয়েছে, ঘনত্ব রয়েছে, আমরা তা জানতে পারি এই পিএসএল তরঙ্গের মধ্য দিয়ে। তাই এখানে প্রথমেই বলা হয়েছে ভূমিকম্প তত্ত্ব বা সিসমোলজি বা ভূমিকম্প তরঙ্গের সাহায্যে যে ঘনত্ব বা প্রকৃতি নির্ধারণ করা হয় ভূ অভ্যন্তরের। তাহলে এর থেকে আমরা জানতে পারি যে ভূ অভ্যন্তরে কি রয়েছে, এক নম্বর। দু নম্বর, আমাদের এখানে বলা হয়েছে জ্বালামুখ, তাই না? এই যে এখানে রয়েছে জ্বালামুখ, জ্বালামুখ বা আগ্নেয়গিরি। তাহলে ভলক্যানিক ইরাপশন, অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে বেরিয়ে আসা লাভা, গ্যাস ও বিভিন্ন পদার্থ বিশ্লেষণ করেও কিন্তু আমরা জানতে পারি ভূ অভ্যন্তরে কি রয়েছে, তাই না? তাহলে পরে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ভূ অভ্যন্তরে কি রয়েছে সেটা আমাদের যদি জানতে হয়, তাহলে আমরা লাভা বা ম্যাগমা ভূ অভ্যন্তরে যখন থাকে তখন সেটাকে ম্যাগমা বলা হয়, এবং ভূপৃষ্ঠে যখন বেরিয়ে আসে তখন সেটাকে লাভা বলা হয়। অর্থাৎ এই লাভা বা ম্যাগমা থেকেও কিন্তু আমরা জানতে পারি ভূ অভ্যন্তরে কি রয়েছে, কি কি উপাদান রয়েছে। এরপরে চলে আসি আমরা গুরুভার পরিবর্তন বা গ্র্যাভিটেশনাল অ্যানোমালিস। তাহলে পরে আমরা এই যে বিভিন্ন স্থানে মাধ্যাকর্ষণ শক্তি, বিভিন্ন স্থানে যে মাধ্যাকর্ষণ বলের তারতম্য, এর সাহায্যেও কিন্তু আমরা জানতে পারি ভূ অভ্যন্তরে কি কি রয়েছে। ঠিক আছে? ঠিক সেইভাবেই আমরা আরেকটি জিনিসও দেখতে পারি যেটা খুব সহজ, যেমন গভীর খনন কাজ। এই যেখানটায় গভীর খনন বা এই যেখানে খনিজ অনুসন্ধান বা ডিপ ড্রিলিং বা মাইনিং, এখানে খুব সহজেই আমরা বলতে পারি যে আমাদের পৃথিবীর গভীরে যখন আমরা খনন কার্য চালাই তখনও কিন্তু আমরা ভূ অভ্যন্তর থেকে অনেক ধরনের আমরা উপাদান খুঁজে পাই, তাই না? ভূ অভ্যন্তরে বিভিন্ন ধরনের শিলা থাকতে পারে, ভূ অভ্যন্তরে অনেক ধরনের শিলা থাকতে পারে, শিলা বা বিভিন্ন ধরনের ধাতু থাকে। সেই শিলা বা ধাতুর যে গঠন সেগুলোও কিন্তু আমরা জানতে পারি এই ডিপ ড্রিলিং এর মাধ্যমে বা গভীরভাবে খননের মাধ্যমে। এরপরে চলে আসি উল্কাপিণ্ড বিশ্লেষণ বা মেটেরয়েডস স্টাডি। তো আমরা যখন পৃথিবীর উপরে মহাকাশ থেকে বিভিন্ন ধরনের উল্কা চলে আসে, তাদের আমরা ডিপ স্টাডির মাধ্যমেও কিন্তু জানতে পারি যে পৃথিবীর ভেতরে কি আছে। কারণ আমরা জানি মহাবিশ্বে যে বিভিন্ন গ্রহগুলো সৃষ্টি হয়েছে বা বিভিন্ন উল্কাপিণ্ড যে সৃষ্টি হয়েছে তা পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ বা তার সাথে একটা লিঙ্ক রয়েছে। তাই তাদের স্টাডির সাহায্যেও কিন্তু আমরা জানতে পারি পৃথিবীর ভেতরে কি কি রয়েছে।
তাহলে এই বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি পৃথিবীর ভেতরে কি কি রয়েছে। যেমন প্রথমে আমরা তাহলে কি কি জানলাম, একটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গের সাহায্যে জানতে পারি, নেক্সট জ্বালামুখ বা আগ্নেয়গিরি এর সাহায্যে জানতে পারি, গুরুভার পরিবর্তন বা গ্র্যাভিটেশনাল অ্যানোমালিজ এর মাধ্যমে জানতে পারি, এছাড়া গভীরভাবে খনন কার্যের মাধ্যমে জানতে পারি, আবার উল্কাপিণ্ড বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে পৃথিবীর ভেতরে কি কি রয়েছে। এর ঠিক পরেই আমরা চলে আসি গভীর খনন ও খনিজ অনুসন্ধান। দেখো আমরা একটু আগেই কিন্তু আলোচনা করলাম ডিপ ড্রিলিং এর কথা বা মাইনিং এক্সপ্লোরেশন এর কথা। এখানে একেবারে না বললেই নয় যে এখানে কোলা বা কোলা ডিপ, এখানে রয়েছে কোলা সুপার ডিপ বা বোর হোল, যেটা কোথায় রয়েছে, রাশিয়াতে রয়েছে। তাহলে এই যে আমাদের রাশিয়ার মধ্যে যে রয়েছে একটা গভীরতম ডিপ, যেটা কিন্তু মানুষ নিজেই তৈরি করেছে, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ খুব গভীরভাবে খনন করা হয়েছে। তাহলে এটা কত কিলোমিটার না 12 কিলোমিটার, 12 কিলোমিটার গভীরভাবে খনন করা হয়েছে। তাহলে এভাবে রাশিয়াতে যখন এই 12 কিলোমিটার খনন করা হয়েছে এরকম একটা গর্ত, এবারে এই রকম গর্তের এরকম খনন কার্যের মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক সময় পৃথিবীর ভূ অভ্যন্তরে কি কি রয়েছে সেটা জানতে পারি। তোমাদের এখানে বলে রাখা দরকার যে মারিয়ানা খাত যে রয়েছে সেই মারিয়ানা খাতের গভীরতা হচ্ছে 11,000 মিটার। এই 11,000 মিটার এটা হচ্ছে প্রাকৃতিক, ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক। এবারে তার থেকেও কিন্তু গভীর রাশিয়াতে এই কোলা ডিপ যে আছে সেটা কিন্তু খনন করা হয়েছিল, যেটা মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে কোলা ডিপের গভীরতা কত, তোমাদের বলতে হবে 12 কিলোমিটার, ঠিক আছে। আর মারিয়ানা খাতের গভীরতা হচ্ছে 11,000 মিটার, ঠিক আছে। মিটার, কিলোমিটার নয় কিন্তু, মিটার। আচ্ছা, এরপরেই আমরা চলে আসি ঠিক এইরকমই আরেকটা রয়েছে, যেটা তোমাদের এখানে আমি একটা ম্যাপের মাধ্যমে দিয়েছি। এটা হচ্ছে সাউথ আফ্রিকার ম্যাপ। এই সাউথ আফ্রিকার একেবারে দক্ষিণ দিকে দেখবে একটা গোল্ড মাইন আছে, ঠিক আছে। এখানে ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা জুম করে পরে দেখে নেবে। এই যে গোল্ড মাইন যে আছে, এই গোল্ড মাইন, এই গোল্ড মাইন যেটা কোথায় আছে না সাউথ আফ্রিকাতে আছে। এখানে 4 কিলোমিটার এটার গভীরতা, ঠিক আছে। এই গোল্ড মাইন এর সাহায্যেও কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরে কি কি রয়েছে সেটা জানতে পারি। এর পরের স্লাইডে চলে আসি, এখানে রয়েছে ভূ অভ্যন্তরস্থ বিভাজন। তাহলে আমরা প্রথমে জানলাম যে পৃথিবীর অভ্যন্তর ভাগগুলো সম্পর্কে আমরা কোথা থেকে এই ইনফরমেশনগুলো পেলাম, ঠিক আছে। তারপরে দুটো অংশে আমরা দেখেছিলাম যে পৃথিবীর গভীরতম খাদ হচ্ছে যেটা মানুষের দ্বারা সৃষ্টি 12 কিলোমিটার, সেটা হচ্ছে রাশিয়াতে, এবং আরেকটি রয়েছে সাউথ আফ্রিকাতে যেটা হচ্ছে একটা গোল্ড মাইন যেটা 4 কিলোমিটার গভীরতা। এগুলো জানলাম। এরপরে চলে আসি পৃথিবীর অভ্যন্তর ভাগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট, একটা হচ্ছে ম্যান্টল, আর একটা হচ্ছে কোর। তাহলে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা একে একে করে এই 3টা ভাগ সম্পর্কে জানবো। তাহলে প্রথমেই দেখি আমরা ভূত্বক বা কোর। তাহলে এই যে ভূত্বক বা কোর, এটা হচ্ছে সব থেকে উপরের যে স্তর তাকে বলা হচ্ছে ক্রাস্ট বা ভূত্বক। এটা কিন্তু সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তাই একে উপরের অংশকে বলা হয় শিয়াল, এবং এরই ঠিক নিচের অংশ যা সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি তাকে বলা হয় সীমা। তাহলে পরে এখানটায় বলে রাখা দরকার যে আমি এখানে ছবির মাধ্যমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটা যদি আমাদের ভূত্বক হয়, এই টোটাল যদি ভূত্বক হয়, তো এখানে দুটো অংশ রয়েছে, একটাকে বলা হয় শিয়াল, একটাকে বলা হয় সীমা। তাহলে সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি উপরের স্তর, আর নিচের অংশটা তৈরি সিলিকা আর ম্যাগনেসিয়াম দিয়ে, তাই তাকে বলা হয় সীমা। এবারে এই যে ভূত্বক রয়েছে এখানটায় দুটো অংশ, একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক আর একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, ওশেনিক ক্রাস্ট আর একটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। এখানে মহাসাগরীয় যে ভূত্বক সেটা হচ্ছে ব্যাসাল্টিক বা ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, এবং কন্টিনেন্টাল যে ক্রাস্ট সেটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত।
আর আমরা এখানে আরেকটা জিনিস এখানে আমি বলে দিয়েছি, যেটা মোহরভিষিক বিযুক্তির কথা, আমরা পরবর্তীতে এটাকে নিয়ে আবার আলোচনা করব। তাহলে আমরা এই অংশে আমরা দেখতে পেলাম যে পৃথিবী পৃষ্ঠটা সব থেকে উপরের যে স্তর তাকে বলা হয় ভূত্বক, আর এই ভূত্বকের মধ্যে দুটো অংশ, একটাকে বলা হয় শিয়াল আর একটাকে বলা হয় সীমা। সিলিকা ও অ্যালুমিনিয়াম যেখানে বেশি থাকে তাকে বলা হয় শিয়াল, এবং তার নিচের অংশে যেখানে সিলিকা ও ম্যাগনেসিয়াম বেশি থাকে তাকে বলা হয় সীমা। ঠিক আছে, এখানে একটি ছবির সাহায্যে তুলে ধরা হলো। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আহ লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, এরপরে রয়েছে গুরুমণ্ডল, এরপরে রয়েছে কেন্দ্রমণ্ডল। নেক্সট, আমরা প্রথমেই তাহলে জানতে পারলাম একটা হচ্ছে শিলামণ্ডল সম্পর্কে, এর ঠিক পরেই আমরা দেখব ম্যান্টল বা গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল যে অংশটি রয়েছে তা শিলামণ্ডলের ঠিক নিচেই রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে গুরুমণ্ডল, এটা হচ্ছে ম্যান্টল, এই পোর্শনটা হচ্ছে ম্যান্টল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ম্যান্টল। এবারে এই যে ম্যান্টল রয়েছে এটা শিলামণ্ডলের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল আর এটা হচ্ছে শিলামণ্ডল। তাহলে শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল। আচ্ছা, এই গুরুমণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় আপার আর একটাকে বলা হয় লোয়ার। এখানে দেওয়াই আছে আপার ম্যান্টল এবং লোয়ার ম্যান্টল। ঠিক আছে, এবারে এই আপার ম্যান্টলের যে উপরের অংশ তার একটা নাম আছে, তাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। আমি এখানে একটা ছোট ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। মনে করো এটা হচ্ছে আমার গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের নিচে এই 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 দুটো অংশ আছে, একটাকে বলা হয় আপার ম্যান্টল, একটাকে বলা হয় লোয়ার ম্যান্টল। এই আপার ম্যান্টলের যে উপরের পার্টটা এইটাকে বলা হয় হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার, যেখানে রয়েছে ম্যাগমা। ঠিক আছে, এখানে রয়েছে ম্যাগমা, এটাকে অ্যাসথেনোস্ফিয়ারও বলা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে আপার ম্যান্টল আর এটাকে বলা হয় লোয়ার ম্যান্টল। ঠিক আছে, চলো এর ঠিক পরেই আমরা চলে আসি কোর বা কেন্দ্রমণ্ডলে। এই কেন্দ্রমণ্ডলে দেখো, এই কেন্দ্রমণ্ডল বেসিক্যালি কি দিয়ে তৈরি? প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই কেন্দ্রমণ্ডল যে রয়েছে, এই কেন্দ্রমণ্ডল, এই যে কেন্দ্রমণ্ডল রয়েছে এই কেন্দ্রমণ্ডল ম্যান্টলের, লোয়ার ম্যান্টলের ঠিক নিচে একদম কেন্দ্র অবধি, এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে লোয়ার ম্যান্টল, লোয়ার ম্যান্টলের থেকে একদম নিচে একদম কেন্দ্র অবধি যে অংশটি রয়েছে সেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় আউটার কোর আর একটাকে বলা হয় ইনার কোর। ঠিক আছে, এবারে এই যে কেন্দ্রমণ্ডল এটা কিন্তু দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে নিকেল আর লোহা বা ফেরাম। তাহলে এই দুটোকে মিলিয়ে হয়েছে নিফে, নিকেল এবং ফেরাম অর্থাৎ লোহা, এই দুটোকে মিলে নাম হয়েছে নিফে। তাই অনেক সময় কেন্দ্রমণ্ডলকে নিফেও বলা হয়, নিকেল এবং ফেরাম। ঠিক আছে, যাই হোক, আর এখানে কেন্দ্রমণ্ডলে যে উষ্ণতা থাকে সেটা প্রায় 5,000 থেকে শুরু করে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে। এবারে চলে আসি আমরা আরেকটি অংশে, সেটা হচ্ছে ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি কাকে বলে? যখন কোনো একটা স্তর অন্য একটা স্তরের থেকে আলাদাভাবে অবস্থান করে বা তাদের মধ্যে যে বিচ্ছেদ তল তাকে বলা হয় ডিসকন্টিনিউটি। আমরা একটু দেখে নিই, আমাদের এখানে আমরা অনেকগুলো ডিসকন্টিনিউটি দেখতে পাচ্ছি। যেমন শিয়াল ও সীমার মাঝখানে যে আমরা ডিসকন্টিনিউটি বা বিচ্ছেদ তল দেখতে পাচ্ছি বা বিযুক্তি তল দেখতে পাচ্ছি তাকে বলা হয় কনরাড বিযুক্তি তল। এর ঠিক নিচে শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে যে বিচ্ছেদ তল রয়েছে তাকে বলা হয় মোহরভিসিক ডিসকন্টিনিউটি। এরপরে ঊর্ধ্বগণ গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে রেপটি ডিসকন্টিনিউটি। এরপরে রয়েছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, যেটা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি।
এবং ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল এবং নিম্ন কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে আরেকটি ডিসকন্টিনিউটি, সেটা হচ্ছে লেহমান ডিসকন্টিনিউটি। আমরা আরেকবার দেখে নিই। এখানে বলেও দেওয়া আছে তোমাদের এখানটায়, যেমন কনরাড ডিসকন্টিনিউটি, এরপরে রয়েছে মোহরভিসিক ডিসকন্টিনিউটি, রেপটি ডিসকন্টিনিউটি, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি এবং লেহমান ডিসকন্টিনিউটি। আরেকবার আমি এখানে ছবির সাহায্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের একটা পৃথিবীর অভ্যন্তরভাগ, এটা হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার, এটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল বা ম্যান্টল, এবং এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। ঠিক আছে, এবারে এই যে এখানে আমি যে ডটেড লাইনটা দিচ্ছি, এটা হচ্ছে শিয়াল আর এটা হচ্ছে সীমা। তাহলে এদের মাঝখানে যে আছে যে ডিসকন্টিনিউটি, তাকে বলা হয় কনরাড ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এবারে এই এটা তো লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, এবং শিলামণ্ডল আর এই যে ম্যান্টল বা গুরুমণ্ডল এর মাঝখানে যে ডিসকন্টিনিউটি, তাকে বলা হয় মোহরভিসিক ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এবারে এই ম্যান্টল এবং কোরের মাঝখানে যে ডিসকন্টিনিউটি, তাকে বলা হয় গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তাহলে আবার শিয়াল ও সীমার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কনরাড, লিথোস্ফিয়ার ও শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে আছে মোহরভিসিক ডিসকন্টিনিউটি, এবং গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে আছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। এটুকু ক্লিয়ার। এরপরে চলে আসি আমরা এখানে, আমি যে ডটেড দিলাম এটা হচ্ছে আপার ম্যান্টল এবং লোয়ার ম্যান্টল। আপার ম্যান্টল এবং লোয়ার ম্যান্টলের মাঝখানে রয়েছে তাহলে কি রেপটি ডিসকন্টিনিউটি, এবং আপার কোর এবং লোয়ার কোর এই দুটোর মাঝখানে রয়েছে না লেহমান ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। না হলে পরে আরেকবার তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকে এতটুকুই। আমরা এর পরের দিন যে চ্যাপ্টারটি দেখব সেটা হচ্ছে আইসোস্টেসি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও, আর এটিকে বারবার দেখো যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো।